তোমাদের ক্লাস 7-এর থার্ড চ্যাপ্টারটা বায়ুচাপ বলে চ্যাপ্টারটা আমি শুরু করেছিলাম। দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে। যারা তোমরা দেখোনি ক্লাসটা, তাহলে তোমরা আগের ভিডিওতে দেখে নিতে পারো। আমাদের হয়েছিল পেজ নাম্বার 34 পর্যন্ত। আজকে শুরু হবে 35 থেকে, অর্থাৎ বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ। আমরা বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের এরকম পার্থক্যের আকারে পড়ব। তো এখানে একটা বিবরণ দেওয়া রয়েছে, আমি এটাই তোমাদেরকে বোর্ডে কিভাবে হয় উচ্চচাপ নিম্নচাপ এবং ছবির মাধ্যমে এটা তোমাদেরকে দেখাবো। তাহলে আজকে আমরা পড়ব উচ্চচাপ নিম্নচাপের ধারণা এবং এটা পার্থক্যের আলোচনামূলক পড়ব, মানে উচ্চচাপের বৈশিষ্ট্য নিম্নচাপের বৈশিষ্ট্যের আকারে, যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং এদের উচ্চচাপের ফলে কী ধরনের পরিবেশ সৃষ্টি হয়, নিম্নচাপের ফলে কী ধরনের পরিবেশ সৃষ্টি হয়, এটা দেখব। আর এবং একদম সর্বশেষ পাতা অর্থাৎ 36 পাতাতে তোমাদের এখানে কিছু কনসেপ্ট রয়েছে। তোমাদের উচ্চচাপ অঞ্চলে কিছু হয় বা নিম্নচাপ অঞ্চলে কী ধরনের পরিবেশ থাকে এবং সেই পরিবেশে কী ধরনের কী হয় দেখা যায়, আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং শেষে তোমাদের একদম 36 নম্বর পাতার দুটো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো আমরা তোমাদের সাথে আলোচনা করে নেবো। চলো তাহলে আজকে ভিডিও শুরু করছি। গত ক্লাসে আমরা পড়েছিলাম সমচাপ রেখা। সমচাপ রেখা মানে হচ্ছে যে জায়গাগুলোর চাপটা, বায়ুর চাপটা সমান থাকবে, সেই সব জায়গাগুলো যখন আমরা একটা কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করব, সেই কাল্পনিক রেখাটাকে বলবো সমচাপ রেখা। সমচাপ রেখা যদি ম্যাপ দেখে থাকো তোমাদের বইয়ে 34 পেজে দেখবে তোমাদের HL দুটো টার্ম লেখা আছে। এই যে তোমাদের 34 পেজে এখানে যদি দেখো, তাহলে এখানে দুটো টার্ম তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে H, একটা হচ্ছে L। এই HL দুটো কি, এরপরে আমাদের এটাই হচ্ছে বিষয়বস্তু। ওকে, দেখো H মানে হচ্ছে হাই প্রেসার এরিয়া। হাই প্রেসার এরিয়া, এটাকেই আমরা শর্ট ফর্মে বলি H। আর লো প্রেসার হচ্ছে লো প্রেসার এরিয়া। লো প্রেসার এরিয়া। ওকে, মানে কি, হাই প্রেসার আর লো প্রেসার মানে হচ্ছে এটা হচ্ছে উচ্চচাপ অঞ্চল আর এটা হচ্ছে নিম্নচাপ অঞ্চল। তাহলে এইগুলো তোমরা শর্ট ফর্মগুলো মনে রাখবে যে এইচটা কি সিগনিফাই করছে, এইচটার অর্থ কি দিতে পারে। এইচ মানে হচ্ছে যে হাই প্রেসার এরিয়া, ইংলিশে লিখতে পারো, বা উচ্চচাপ অঞ্চল বাংলাতেও লিখতে পারো। তো এইচটা যেহেতু হাই প্রেসার বোঝাচ্ছে, তোমরা চেষ্টা করবে ইংলিশটা লেখার। ওকে, এরপরে আমরা বলবো যে বায়ুর উচ্চচাপ অঞ্চল নিম্নচাপ অঞ্চল কোন কোন জায়গায় দেখা যায়, কেন দেখা যায় সেগুলো, এবং সেখানে পরিবেশ কেমন থাকে সেগুলো নিয়ে। তাহলে ফার্স্টে আমরা দেখবো যে এটা কোন জায়গাতে দেখা যায়। তাহলে ফার্স্ট যদি বলি অঞ্চল, তাহলে কোন অঞ্চলটাতে দেখা যাচ্ছে। উচ্চচাপ কোন অঞ্চলটাতে দেখা যাচ্ছে, যে অঞ্চলে শীত বেশি হয়, মানে উষ্ণতাটা কম হবে, শীতল থাকবে, সেই শীতল যেসব অঞ্চলগুলোতে সেখানে বেশি দেখা যাবে। তার মানে উষ্ণতা কম থাকবে মানেই হচ্ছে শীতল, সেই জায়গাতে উচ্চচাপ দেখা যায়। তো দুটো এক্সাম্পল দিতে পারো, যেমন শীতল নাতিশীতোষ্ণ আর মরু অঞ্চল। মেরু অঞ্চলে, মেরু অঞ্চল, মেরু অঞ্চল তো খুব ঠান্ডা, এটা একটা হতে পারে। আর একটা বলতে পারো শীতল নাতিশীতোষ্ণ অঞ্চল। এই দুটো জায়গাতে এটা দেখা যায় উচ্চচাপটা। কারণ উচ্চচাপ তখনই হবে যখন জায়গাটা ঠান্ডা থাকবে, চাপ তখনই সৃষ্টি হবে, কারণ উচ্চচাপে কী হয়, বায়ু সংকুচিত হয়, বায়ু সবসময় একটা লিমিটেড এরিয়ার মধ্যে থাকে এবং চাপ সৃষ্টি করে। আর নিম্নচাপ মানে হচ্ছে যেসব জায়গাতে উষ্ণতা বেশি থাকবে, উষ্ণতা বেশি হলে সেই সব জায়গাতে নিম্নচাপ দেখা যায়। তার মানে উষ্ণতা বেশি মানে যেগুলো উষ্ণতা প্রবণ অঞ্চল, উষ্ণতা বেশি মানে এক কথায় এটাকে বলা যেতে পারে নিরক্ষীয় অঞ্চল। পৃথিবীর ঠিক মাঝ বরাবর যদি দেখো 0 ডিগ্রি, সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলে সবসময় নিম্নচাপ দেখা যাবে। এছাড়া তোমরা ক্রান্তীয় অঞ্চলে দেখতে পারো। এই দুটো অঞ্চলে কিন্তু মেনলি নিম্নচাপটা দেখা যাচ্ছে, রাইট। এরপরে আমরা দেখব যে কি করে হচ্ছে, মানে উচ্চচাপে নিম্নচাপটা হচ্ছে কি করে। না, উচ্চচাপে বায়ুটা কি হয়, বায়ুটা মেনলি উচ্চচাপে সংকুচিত হয়।
ওই জন্যই চাপটা বেশি হয়, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে বলে সংকুচিত হয়। আর গরম বায়ুটা কী হয়, প্রসারিত হয়ে যায়। মানে ধরে নাও একটা জায়গায় বায়ু, এগুলো গরম হচ্ছে, তখন এরা চেষ্টা করবে এই জায়গাতে গোটায় প্রসারিত হয়ে যেতে। আর এর ঠিক উল্টো হয় এখানে, এরা সবসময় ঠান্ডা হলে অনেক বেশি সংকুচিত হয়ে যায়, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে থাকে, তার ফলে একটা চাপ বেশি হয়ে যায়, আর এখান থেকে চাপটা কম হয়। নেক্সট হচ্ছে কেমন থাকে এই পরিবেশটাতে, উচ্চচাপ যদি হয় তাহলে কেমন থাকে পরিবেশ অঞ্চলে, আর যদি নিম্নচাপ থাকে তাহলে কেমন থাকে। তাহলে পরিবেশ জানার আগে একটা বলবো যে এর পদ্ধতিটা যদি তোমরা লিখতে পারো, যে পদ্ধতি কেমন হয়, পদ্ধতিটা হচ্ছে কী করে উচ্চচাপ বা নিম্নচাপ কী করে হচ্ছে, তাহলে উচ্চচাপের ক্ষেত্রে লিখতে পারি যে যেহেতু শীতল বায়ু সংকুচিত হয়ে যায়, মানে ক্রমশ একে অপরের দিকে টানার চেষ্টা করে, তার ফলে কি হয়, বায়ু ছড়িয়ে যেতে পারে না, এবং বায়ু যেহেতু ছড়িয়ে যায় না, বায়ু সবসময় ভারী হয়ে যায়, ভারী হয়ে নিচের দিকে নেমে যায়, তার ফলে কি হচ্ছে, চাপটা বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে বায়ুর নিমজ্জনের কারণে বায়ুর উচ্চচাপ সৃষ্টি। ঠিক আছে, বায়ুর নিমজ্জন মানে সবসময় বায়ু ভারী হয়ে যাচ্ছে, ভারী হওয়ার ফলে আমরা আগের দিনে বলেছিলাম শীতল বায়ু সবসময় ভারী হয় আর উষ্ণ বায়ু সবসময় হালকা হয়, এইটা মাথায় রাখতে হবে। শীতল বায়ু সবসময় ভারী হয়, উষ্ণ বায়ু সবসময় হালকা হয়। তো ভারী হওয়ার ফলে কি হচ্ছে, বায়ু নিচের দিকে চলে আসছে, নিচের দিকে এলে এই নিচের অঞ্চলে চাপটা বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই জন্য এই পদ্ধতিটা তোমরা চাইলে লিখতে পারো এখানে, যে বায়ুর নিমজ্জনের কারণে বায়ু ভারী হয়ে যাচ্ছে এবং নিচের দিকে নেমে আসছে, তার ফলে বায়ুর চাপ বাড়িয়ে দিচ্ছে। আর ওই ক্ষেত্রে যদি তোমরা লেখো, এখানে যদি তোমরা লেখো, তাহলে এখানে তোমরা লিখতে পারো যে বায়ু যেহেতু উষ্ণ, বায়ুর ইয়েটা কি, বায়ু হচ্ছে প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়ে যাওয়া মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তাহলে কি হবে, বায়ু যেহেতু হালকা ওপর দিকে উঠে যাচ্ছে, তার ফলে চাপটা ক্রমাগত কমে যাচ্ছে, ফলে ওই অঞ্চলে কি হচ্ছে, নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। ওকে, নেক্সট এবারে আমরা যে পয়েন্টটা আমরা আলোচনা করছিলাম, মানে হচ্ছে কী ধরনের পরিবেশ সৃষ্টি হয় উচ্চচাপ অঞ্চলে, কী ধরনের পরিবেশটা সৃষ্টি হয়, এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। আচ্ছা, পরিবেশ কেমন হবে উচ্চচাপ অঞ্চলে, প্রথমত আমরা কি দেখলাম, শীতল অঞ্চল। শীতল অঞ্চলে কিন্তু মেনলি বায়ুটা কেমন প্রকৃতি থাকে, শুষ্ক না ভেজা প্রকৃতি থাকে, শুষ্ক না আর্দ্র প্রকৃতি থাকে, মেনলি দেখবে শুষ্ক প্রকৃতির থাকে, আর্দ্র বেশি হতে পারে না, কারণ এই বায়ুটা প্রচণ্ড ভারী থাকে, বায়ুতে কোনো রকম জলীয় বাষ্প আসতে পারে না, সেই কারণে কি হয়, এই পরিবেশটা কিন্তু যথেষ্ট শান্ত প্রকৃতির থাকে। ঠিক আছে, শীতল আর ভারী বাতাস হওয়ার জন্য এখানে জলীয় বাষ্প থাকেই না এবং শান্ত থাকে, তার ফলে কি হয়, মেঘ বৃষ্টি কিচ্ছু হয় না, একদম পরিষ্কার আর শান্ত আবহাওয়া থাকে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি, পরিষ্কার ও শান্ত আবহাওয়া। আচ্ছা, উষ্ণ বায়ুটা কি করছে, উষ্ণ বায়ু যেহেতু হালকা হয়ে ওপর দিকে চলে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, এবং উষ্ণ বায়ু ওপর দিকে হালকা হয়ে যাওয়ার পর নিম্নচাপ তৈরি করছে, এবং আরেকটা হচ্ছে যেহেতু উষ্ণ বায়ু অঞ্চলে প্রচুর উষ্ণতা থাকে, প্রচুর পরিমাণে বায়ুতে জলীয় বাষ্প মেশায়, তবেই জলীয় বাষ্প বায়ুর সাথে মিশে বায়ুটাকে হালকা করে তোলে, কারণ আগের দিনে বলেছিলাম জলীয় বাষ্প হচ্ছে বায়ুর থেকে হালকা হয়, যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে সেই বায়ু তত বেশি হালকা হবে এবং ওপর দিকে উঠে যাবে, তার ফলে কি হচ্ছে, ওপর দিকে উঠে গেলে চাপটা প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে। এবং কি হয়, এই উষ্ণ বায়ু যখন জলীয় বাষ্প নিয়ে ওপর দিকে উঠে আছে, ওপর দিকে উঠে গেলে শীতল বায়ু যখন ওপর দিকে উঠে গেল, তখন পুরো মেঘের সৃষ্টি করছে, এবং মেঘের সৃষ্টি করে সেগুলো শীতলীভবন যে প্রসেসটা আছে, বৃষ্টির প্রসেসটা, ওপর দিকে গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে সেটা বরফ কণাতে পরিণত হচ্ছে, তারপর ভারী হয়ে থাকতে না পেরে আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে, এই অঞ্চলটাতে বৃষ্টিপাত ঘটাচ্ছে, যেটা বৃষ্টির একটা প্রসেস, সেটাই হচ্ছে এই অঞ্চলটাতে। কোন অঞ্চলে, যেখানে নিম্নচাপ অঞ্চল রয়েছে, তার মানে এখানে পরিবেশটা কি হয়, এখানে হয় মেঘ, বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এগুলো এখানে দেখতে পাবে, মেঘ, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এটা হচ্ছে তোমরা লো প্রেসার অঞ্চলে দেখতে পাবে। তাহলে আমরা হাই প্রেসার আর লো প্রেসারের ডিটেলস জেনে নিলাম যে কী ধরনের হতে পারে, রাইট। তাহলে এটা পার্থক্যের আকারে পড়ে রাখতে পারো, বা বলতে পারো উচ্চচাপের বৈশিষ্ট্য কী ধরনের হয়, বৈশিষ্ট্য কী কী, তখন তোমরা লিখতে পারবে উচ্চচাপ কোথায় গড়ে উঠতে পারে, এই যে একটা উচ্চচাপ কী ধরনের হয়, কীভাবে পদ্ধতি হচ্ছে, এবং সেখানে পরিবেশ কী ধরনের হয়।
পরিবেশটা খুব ইম্পর্টেন্ট, পরিবেশটা একটু বেশি আসতে পারে, সত্য মিথ্যা শূন্যস্থান হিসেবে খুব আসতে পারে, পরিবেশটা একটু মাথায় রাখবে, রাইট। এরপরে 34 নম্বর পাতাতে তোমাদের 36 নম্বর পাতাতে তোমাদের এই অংশটা রয়েছে। এই অংশটার মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে এই পোর্শনটা। এই পোর্শন থেকে যে মেনলি যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ কী, বায়ুপ্রবাহ কীভাবে সৃষ্টি হয় সেটা এখানে রয়েছে। আমি পড়ার শেষে তোমাদেরকে দাগ দিয়ে দেবো। আপাতত আমরা বোর্ডে একটু বুঝে নিই যে কীভাবে এটা হচ্ছে। দেখো, আমি লিখেছি বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ কি। মেনলি বায়ুপ্রবাহ সৃষ্টির কারণ হচ্ছে বায়ুচাপের পার্থক্য। যদি এক কথাতে আসে 1 নম্বরে, সেটা হবে বায়ু চাপের পার্থক্য। মানেটা কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে দুটি অঞ্চলে দেখতে হবে বায়ুচাপের পার্থক্য কত। মানে ধরো এই অঞ্চলে একটা নিম্নচাপ ক্রিয়েট হয়েছে, এখানে লো প্রেসার, এল মানে বললাম লো প্রেসার, এবং এই চারিপাশে হাই প্রেসার, এখান থেকে হাই প্রেসার, এদিকে চারিপাশে হাই প্রেসার রয়েছে, রাইট। তাহলে এই যে লো প্রেসার আর হাই প্রেসারের মধ্যে কতটা পার্থক্য রয়েছে, চাপের পার্থক্য, এখানে একটা উচ্চচাপ রয়েছে, এখানে একটা নিম্নচাপ রয়েছে, এদের মধ্যে পার্থক্যটা দেখতে হবে কত। যদি খুব বেশি পার্থক্য হয় বা খুব কম পার্থক্য হয়, সেক্ষেত্রে ডিফারেন্ট পরিস্থিতি তৈরি হবে। ধরে নাও এখানে ধরো মোটামুটি চাপের পার্থক্য কম। যদি চাপের পার্থক্য কম হয় তাহলে সেক্ষেত্রে মৃদুমন্দ হাওয়া বইবে। কেন হাওয়া বইবে? প্রথমে বায়ুপ্রবাহ হয় কীভাবে সেটা বলি। বায়ুপ্রবাহ হচ্ছে মেনলি কী হয়, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের থেকে বায়ু যায়, যার চাপটা বেশি, তার মানে কি সেখানে বায়ুটা বেশি থাকবে। বায়ুচাপ মানে হচ্ছে যেখানে বায়ুটা বেশি থাকছে, সে কী করবে, সবসময় যার বায়ুচাপ কম রয়েছে সেদিকে দেবে। তাহলে ধরে নাও এটা হচ্ছে একটা উচ্চচাপ অঞ্চল, এটা একটা নিম্নচাপ অঞ্চল। তাহলে এইখানে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু কোন দিকে যাবে? এই দিকে যাবে। সবসময় বায়ু নিম্নচাপের দিকে শেয়ার করবে এবং চেষ্টা করবে ভারসাম্য বজায় রাখা। প্রকৃতিতে বায়ুর কাজই হচ্ছে যে উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে এবং তার মধ্যে একটা সমতা বা ভারসাম্য বজায় রাখবে। এটাই হচ্ছে প্রকৃতিতে কাজ, ঠিক আছে। তাহলে যদি এটার বায়ুর প্রবাহের পরিমাণটা বা গতিবেগটা ডিপেন্ড করছে কত পরিমাণ চাপের পার্থক্যটা রয়েছে। যদি খুব বেশি পার্থক্য হয় তাহলে প্রচণ্ড জোরে বইবে, যদি পার্থক্যটা কম হয় তাহলে একটু মৃদুমন্দ হাওয়াতে বইবে, ঠিক আছে। এবারে ধরে নিচ্ছি এই যে একটা এক্সাম্পলে এসেছিলাম, ধরে নাও এখানে মোটামুটি এক ধরনের পার্থক্য রয়েছে। ধরে নাও এখানে আমি লিখলাম 900 রয়েছে, আর এখানে রয়েছে ধরে নাও 1000, 1200, তাহলে 300 পার্থক্য। জাস্ট আমি ধরে নিচ্ছি মিলিবার, 300 মিলিবারের পার্থক্য। ধরে নাও 300 মিলিবার পার্থক্যে হালকা মৃদুমন্দ বইছে। এদের পার্থক্য হলো 1200 মাইনাস 900, তার থেকে এটা একটু কম ধরে, এটা 1000 ধরছি। ধরে নাও এটা 1000 মাইনাস 900, তাহলে এখানে পার্থক্য কত হলো? এখানে 1000 মিলিবার, 100 মিলিবার পার্থক্য হচ্ছে। এখানে একটু মৃদুমন্দ বাতাস বইবে। কিন্তু ধরে নাও যে এখানে নিম্নচাপ প্রচুর কমে গেছে, ধরে নাও এখানে 600 হয়ে গেছে এবং এখানে সেটা বেড়ে উচ্চচাপ অঞ্চলে সেটা 1200 রয়েছে। তাহলে কি হবে না, তখন কি করতে পারে, তাহলে পার্থক্যটা কত হয়ে গেল? 1200 মাইনাস 600, সেক্ষেত্রে বায়ুচাপের পার্থক্যটা কত হয়ে গেল? 600 মিলিবার হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে চাপের পার্থক্যটা এখান থেকে বেড়ে 6 গুণ হয়ে গেল। সেক্ষেত্রে তখন কি করবে, এতে দেওয়া ওর যে বৈশিষ্ট্যটা, উচ্চচাপের যে বৈশিষ্ট্য, সেটা কি না, উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে যাবে। এবারে হচ্ছে যেহেতু চাপের পার্থক্য অনেক বেশি, ব্যালেন্স করার তাড়াটাও খুব তাড়াতাড়ি, কারণ অনেকটাই পার্থক্য হচ্ছে, খুব তাড়াতাড়ি ওরা চেষ্টা করবে যতটা কম সময় হোক ভারসাম্য বজায় রাখতে, ঠিক আছে। তো এরা তখন দ্রুত গতিতে এখান থেকে এই দিক থেকে হাওয়াটা দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করবে, চারিপাশ থেকে একদম চারিপাশ থেকে এসে এরকম করে যাওয়ার চেষ্টা করবে যাতে ওখানে ভারসাম্য আনে। তখন কি হবে, যেহেতু চাপের পার্থক্য বেশি হয়, খুব ঘূর্ণাবর্তের আকারে ওই জায়গাতে ঘূর্ণিঝড় সৃষ্টি করতে পারে। ঘূর্ণিঝড়ের আকার মানে বিধ্বংসী রূপ নিতে পারে, সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, টর্নেডো এই টাইপেরও ঘূর্ণিঝড় আসতে পারে। ডিপেন্ড করছে তার গতিবেগটার উপর, এবং গতিবেগটা নির্ভর করছে বায়ুচাপের পার্থক্যটা কত হচ্ছে সেটার উপর। তাহলে আমরা জানতে পারলাম যে বায়ুপ্রবাহ কী, বায়ুপ্রবাহ কীভাবে সৃষ্টি হচ্ছে। বায়ুপ্রবাহ হচ্ছে যে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাওয়া, যে বায়ু যেভাবে যাচ্ছে সেটা হচ্ছে বায়ুপ্রবাহিত হচ্ছে, সেটাকেই বায়ুপ্রবাহ বলা হয়। এবং বায়ুপ্রবাহ কীভাবে সৃষ্টি হচ্ছে না, যদি কোনো কোনো অঞ্চলে উচ্চচাপ হয় এবং কোনো অঞ্চলে নিম্নচাপ হয়, এবং
বায়ুপ্রবাহের মাধ্যমেই কিন্তু ওই উচ্চচাপ আর নিম্নচাপ অঞ্চলের মধ্যে ভারসাম্য বজায় থাকে, ঠিক আছে। এবং বায়ুচাপের পার্থক্য যত হবে নিম্নচাপ ততই সেই ডিপেন্ড অনুযায়ী তার গতিবেগ থাকবে বায়ুপ্রবাহে। এরকমভাবে আমরা লিখবো বায়ুপ্রবাহের সৃষ্টির কারণটা। ওকে, দেখো তোমাদের বইয়ে 35 নম্বর পাতাতে হয়তো থাকবে, এখানে বায়ুচাপ প্রবাহে দুটো রয়েছে। তো তোমরা এখানে এল আর হাই এইচ এই দুটোর ডেফিনেশন, এখানে ডেফিনেশন মানে ফুল ফর্মটা, এটা মানেটা কি, এটা এই ব্র্যাকেটের টুকু লিখলেই হবে। আবার এখানে এল এর যে ডেফিনেশন রয়েছে সেটা এখানে থেকে লিখলেই হবে। ওকে, আচ্ছা, এরপরে হাই প্রেশার আর লো প্রেশারের একটা ছবি দিয়েছি এখানে, এবং তার একটা কতগুলো ডেফিনেশন যেগুলো আমি বোর্ডে আলোচনা করলাম। তাহলে এটা কোন অঞ্চলে দেখা যায়, এটা শর্টের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন কোন অঞ্চলে দেখা যাচ্ছে, শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যাচ্ছে, মেরু অঞ্চলে দেখা যাচ্ছে। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, কোন অঞ্চলে দেখা যায়। এরপরে হচ্ছে নিম্নচাপ অঞ্চল, এটা কোন অঞ্চলে দেখা যায়, এটার জন্য তোমাদের পড়ে রাখতে হবে ক্রান্তীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ দেখা যায়। আচ্ছা, এরপরে রয়েছে কী ধরনের বায়ু প্রবাহিত হয় নিম্নচাপ অঞ্চলে, সেটা হচ্ছে উষ্ণ আর হালকা বায়ু হয়। আর এখানে হচ্ছে সংকুচিত আর শীতল বায়ু প্রবাহিত হয় এই অঞ্চলে। আচ্ছা, এরপরে কীভাবে পদ্ধতিটা সেটা আলোচনা করেছি। এবং লাস্ট পোর্শন, এটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এখানে পরিবেশ কেমন থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরিবেশ কেমন থাকে, তাহলে প্রথমে যদি তোমরা দেখো এইটা, এখানে পরিবেশ কী থাকে, পরিবেশ পরিষ্কার আর শান্ত থাকে, মেঘ কিছুই সৃষ্টি হয় না। আবার তুমি যদি এই দিকটাতে দেখো তাহলে রয়েছে এই কারণে কিন্তু মেঘ, ঝড়, বৃষ্টি, অশান্ত আবহাওয়া ইত্যাদি দেখা যাচ্ছে, ঠিক আছে, এই অঞ্চলটাতে। তাহলে এই দুটো হচ্ছে আলোচনা করে দিয়েছি পার্থক্য। লাস্ট পয়েন্টে কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপরে আমরা পরের পাতাতে চলে যাবো। পরের পাতাতে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো, এখানে রয়েছে বাতাস, যেটা আমরা আলোচনা করলাম বায়ু প্রবাহ। তাহলে এখানে আমরা করব যে মেনলি বায়ুপ্রবাহের কারণটাকে আমরা কী বলবো। বায়ুপ্রবাহের কারণ হচ্ছে এই যে বায়ুচাপের পার্থক্য, বায়ুচাপের পার্থক্য হচ্ছে বায়ুপ্রবাহের কারণ, এই যে একটা পয়েন্ট তোমরা কোট করতে পারো। আচ্ছা, কীভাবে হচ্ছে সেটা হচ্ছে এই যে বায়ুচাপ, এইখান থেকে তোমরা চেষ্টা করবে, এখান থেকে তোমাদের শেষ পর্যন্ত যদি প্রবাহের সৃষ্টি হয়, যে বায়ুপ্রবাহ কীভাবে হচ্ছে আমাদের, সেটা এই লাস্ট পর্যন্ত, এখান থেকে লাস্ট পর্যন্ত তোমাদেরকে পড়তে হবে। যে বায়ুপ্রবাহ আমাদের প্রকৃতিতে গুরুত্বপূর্ণ কেন, বায়ুপ্রবাহের সাহায্যে আমাদের কী হচ্ছে বা কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এখানে। এবং কতগুলো এখানে কতগুলো নাম দিয়েছে, সাইক্লোন, টাইফুন, হ্যারিকেন, এগুলো একটা ঘূর্ণিঝড়, বিভিন্ন জায়গাতে বিভিন্ন নাম রয়েছে সেগুলো। এরপরে যেটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে এইখানে, এখানে বলেছে মাউন্ট এভারেস্টের উচ্চতা, উষ্ণতা, বায়ুচাপ দিয়ে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। আর ওদিকে পুরী সমুদ্র সৈকতের উচ্চতা, উষ্ণতা, বায়ুচাপ এগুলো দিয়ে দিচ্ছে। আমরা যদি দেখি, এটার মাউন্ট এভারেস্ট মানে সর্বোচ্চ সব থেকে পৃথিবীর উচ্চতম জায়গা, 8,848 বলে দিয়েছে। উষ্ণতা বলে দিচ্ছে -9 ডিগ্রি, মানে প্রচণ্ড ঠান্ডা, যত উচ্চতা বাড়বে আমরা জানি ঠান্ডা হবে, তাই তো। এরপরে বলেছে বায়ুচাপ, দেখো এখানে বায়ুচাপ রয়েছে 930 মিলিবার এই অঞ্চলটাতে, রাইট। এরপরে আমরা চলে যাব পুরীর সমুদ্র সৈকতে। এখানে উচ্চতা 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি? কারণ যে কোনো জায়গার উচ্চতা মাপা হয় কিন্তু সমুদ্র তল দেখে। তো আমার যেহেতু সমুদ্রের ধারেই অবস্থিত শহর পুরী, ওই জন্য কিন্তু এখানে উচ্চতাটা পুরোপুরি 0 হবে, একদম 0। এরপরে যদি তুমি উষ্ণতা দেখো, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে থেকে যথেষ্ট একটু উষ্ণতা আছে, বায়ুচাপ কিন্তু অনেকটাই বেশি। তাহলে কত রয়েছে, 1000 মিলিবারের মতো। তাহলে এবারে হচ্ছে দেখো, আমরা আগের দিনে একটা ছবিতে দেখিয়েছিলাম তোমাদের যে এরকম একটা পাহাড় আছে, একটা সমভূমি আছে। তাহলে আমরা যদি বায়ুটা আঁকি এরকম করে, আমাদের অ্যাটমসফিয়ারটা, যে বায়ুমণ্ডলটা, সেটা হচ্ছে এতটা পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে। তাহলে এখানে ধরো সমুদ্র সৈকত রয়েছে, তাহলে এই অঞ্চলে ওর উচ্চতা একদম 0, আর এখানে রয়েছে সব থেকে বেশি, ধরে নাও এটা 8,848। তাহলে এই অঞ্চলের বায়ুপ্রবাহ রয়েছে এতটা, আর এই অঞ্চলের বায়ুপ্রবাহ রয়েছে এতটা। তাহলে অটোমেটিকলি এই অঞ্চলের বায়ুচাপটা অনেক বেশি, তাই তো। বায়ুচাপটা অনেক বেশি হবে এই অঞ্চলে। তাই দেখো, পুরীর সমুদ্র সৈকতে বায়ুচাপ রয়েছে এত বেশি, আর এই মাউন্ট এভারেস্টে কিন্তু বায়ুচাপ তুলনামূলকভাবে কম রয়েছে, রাইট। তাহলে এবারে নেক্সট এখানে প্রশ্নটা রয়েছে যে এই দুটো জায়গার আবহাওয়া কেমন হতে পারে, মাউন্ট এভারেস্টের আবহাওয়া কেমন হবে আর পুরীর সমুদ্র সৈকতের আবহাওয়া কেমন হবে। তাহলে এক কথাতে বললে কি বলবো, যে এখানে চাপটা রয়েছে, কম রয়েছে চাপ, এবং এই অঞ্চলের আবহাওয়া বেশ শীতল প্রকৃতির হবে, তাই শীতল, বেশ শীতল এরিয়া, এটা শীতল অঞ্চল মেনলি। এবং এখানে যদি দেখি পুরী সমুদ্র সৈকত, এখানে হচ্ছে বায়ুচাপ একটু হলো এর থেকে বেশি, এবং একটা উষ্ণ প্রকৃতির এরিয়া। তাহলে এখানটা উষ্ণ প্রকৃতির, মানে এখানটা কেমন প্রকৃতির হবে, এটা হয় সমভাবাপন্ন প্রকৃতির জলবায়ু। তোমরা লিখবে সমভাবাপন্ন প্রকৃতির, ঠিক আছে।
আচ্ছা, এবারে আমরা পড়বো যে পুরীর সমুদ্র সৈকত থেকে মাউন্ট এভারেস্টের রোজকার জীবনে কী কী পরিবর্তন হবে। তাহলে আমরা যদি এরকম একটা ছবি এঁকে দেখাই, যে এরকম একটা ছবি ধরো এখানে আমি আঁকছি, তাহলে এই এরিয়াটা যদি মাউন্ট এভারেস্ট হলো, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট এরিয়া, সবথেকে উঁচু জায়গা। আর এইখানটা হবে পুরী জায়গা, যেটা একদম নিচু জায়গা। তাহলে কি হবে, এই অঞ্চলের চাপটা কি হবে, অনেকটাই কম। পুরীর চাপটা অনেকটাই বেশি হবে, যেটা অলরেডি তোমাদের মাপে দেওয়া আছে। তাহলে এই অঞ্চলে যেহেতু চাপটা কম হচ্ছে, তাহলে কি হবে, যেহেতু চাপটা কম থাকবে, পাহাড়ি অঞ্চলের রোজকার জীবনে অনেক পরিবর্তন হবে। কারণ ওখানে বায়ুর চাপ কমে যাওয়া মানে হচ্ছে সেখানে বায়ুতে যে পরিমাণ অক্সিজেন থাকে বা সেইগুলো থাকে, এগুলো কমে যাবে। তার মানে হিমালয় অঞ্চলে ওখানে অক্সিজেনের পরিমাণ কম হবে। এছাড়া কোনো কিছু যেমন ওখানে যেহেতু চাপটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে জিনিস সেদ্ধ হতেও অনেকটা সময় লাগবে। কিন্তু যদি পুরীর সমুদ্র সৈকতে দেখো, সেক্ষেত্রে কিন্তু যেহেতু নিম্নে অবস্থান করছে, মানে ওর উচ্চতাটা অনেকটাই নিচে রয়েছে, সেক্ষেত্রে সেই সমস্যাগুলো দেখা যাবে না, কারণ এখানে উচ্চচাপ অঞ্চল রয়েছে। এখানে তাড়াতাড়ি খাবার সিদ্ধ হবে এবং সম্ভাবপন্ন প্রকৃতির জলবায়ু। ঠিক আছে, তাহলে এই দুটোর মধ্যে এখানেই পার্থক্য, প্রত্যেক দিনের পার্থক্যের মধ্যে এই দুটোই হবে। ওকে, লাস্ট যেটা রয়েছে, সাম্প্রতিক তোমার জেলায়, রাজ্য বা দেশে ঘটে যাওয়া কোনো বড় সাইক্লোনের ছবি কোনো লেখার সাহায্যে সংবাদপত্র থেকে সংগ্রহ করে কোলাজ করতে বলেছে, তোমাদের খাতায় আটকে দিতে বলছে। মানে হচ্ছে এখানে তোমাদের যে কোনো একটা ঝড়ের, তো এখান থেকে তোমাদের এই প্রজেক্টটা ইম্পর্টেন্ট অতটা নয়, তো এখান থেকে তোমাদেরকে জানতে হবে যে কিছু সাম্প্রতিককালে ঘটে যাওয়া কিছু ঝড়ের নাম, সেটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। নিম্নচাপের প্রভাবে উপকূল অঞ্চলে খুব বেশি, সমুদ্র সৈকতগুলোতে খুব বেশি ঝড় হয়, যেহেতু সেটা সমুদ্রের ধারে ঘটে, ওই জন্য। তো সেক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা অনেকটাই বেশি হয়। ওকে, তাহলে কী কী ঝড় মোটামুটি হয়েছে, যেমন বলা যেতে পারে যশ, গুলাব, এগুলো তোমরা মাথায় রাখবে। যশ, গুলাব, বায়ু, আমফান, এইগুলো হচ্ছে বিভিন্ন ঘূর্ণিঝড় যেগুলো আমাদের হয়েছে এদিকে। ঠিক আছে, বিভিন্ন ঘূর্ণিঝড়। তাহলে এই 4টে ঘূর্ণিঝড়ের নাম মোটামুটি সাম্প্রতিককালে পড়ে রাখতে পারো। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা আলোচনা করে দিয়েছি, এবং কিছু প্রশ্ন উত্তর পর্ব তোমাদের হবে এটা, সেগুলো পরবর্তী ক্লাসে তোমরা বায়ুচাপ যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে সমস্ত প্রশ্ন আমরা আলোচনা করে দেবো। তোমাদের কোনো সমস্যা থাকলে, কোনো টপিক নিয়ে জানতে ইচ্ছে করলে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।